বিসমিল্লাহির রহমানির রহিম। দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর অর্থনীতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে পড়াবো অর্থনীতির প্রথম পত্র, অষ্টম অধ্যায় খাজনা। গতকাল পড়িয়েছি খাজনা কাকে বলে, খাজনা কেন দেয়া হয়। আজকে পড়াবো মোট খাজনা ও নিট খাজনা কাকে বলে, মোট খাজনা ও নিট খাজনার পার্থক্য। মোট খাজনা ও নিট খাজনা। মোট খাজনা ও নিট খাজনা। আচ্ছা, এবার গ্রোস রেন্ট অ্যান্ড নেট রেন্ট। খাজনাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, যথা মোট খাজনা এবং নিট খাজনা। মোট খাজনা হচ্ছে জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত, অর্থাৎ যে অর্থটা নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাকে প্রদত্ত বলা হয়। প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। আবার বলি, মোট খাজনা হচ্ছে জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। মোট খাজনার মধ্যে জমির বিশুদ্ধ খাজনা ছাড়াও জমির মালিককে মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরবরাহকৃত প্রদত্ত কর, ঝুঁকি বহনের বা গ্রহণের জন্য মুনাফা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ কন্ট্রাক্ট রেন্ট ইজ দ্য টোটাল পেমেন্ট টু ল্যান্ডলর্ড অর অ্যাজ পার কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। অতএব মোট খাজনার মধ্যে কী কী আছে? জমির বিশুদ্ধ খাজনা। মোট খাজনার মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকে সেটা লিখছি এবার। মোট খাজনার মধ্যে থাকে সমান জমির বিশুদ্ধ খাজনা, জমির বিশুদ্ধ খাজনা, বিশুদ্ধ খাজনা যোগ মূলধন নিয়োগ বাবদ সুদ, মূলধন নিয়োগ বাবদ সুদ, যোগ থাকে প্রাপ্তিযোগ্য মজুরি, প্রাপ্তিযোগ্য মজুরি, যোগ থাকে মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, যোগ ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা। তাহলে আমরা এবার মোট খাজনা কাকে বলে পেলাম। অর্থাৎ মোট খাজনা জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলা হয়। এবার আমরা আসবো, অর্থাৎ মোট খাজনার মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকে। মোট খাজনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে জমির বিশুদ্ধ খাজনা, মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা মোট খাজনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এবার আমরা জানবো নিট খাজনা কাকে বলে। নিট খাজনা হলো অস্থিতিস্থাপক উপাদান ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ। এখানে অস্থিতি উৎপাদনের উপকরণ বা উপাদান হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা জানি যে ভূমি বা জমি প্রকৃতির দান, অর্থাৎ আল্লাহ প্রদত্ত। আমরা চাইলেই এর যোগান বৃদ্ধি করতে পারি না, তাই এটাকে বলা হয় অস্থিতি
স্থাপক উপাদান ভূমিকে বলা হয়। অর্থাৎ নিম খাজনা হলো অস্থিতি স্থাপক উপাদান বা ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ, অর্থাৎ শুধুমাত্র নেট রেন্ট অর ইকোনমিক রেন্ট ইজ দ্য প্রাইস পেইড ফর দ্য ইউজ অফ ল্যান্ড। শুধুমাত্র ভূমি ব্যবহারের জন্য বা জমি ব্যবহারের জন্য জমির মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট খাজনা বলে। এরূপ খাজনাকে বিশুদ্ধ বা অর্থনৈতিক খাজনাও বলা যায়, অর্থাৎ নিট খাজনাকে আমরা বিশুদ্ধ বা অর্থনৈতিক খাজনাও বলতে পারি। এবার চিত্রের সাহায্যে দেখাবো মোট খাজনা এবং নিট খাজনা কীভাবে আমরা নির্ণয় করব। চিত্র রেখে দেখাচ্ছি, দেখো। ভূমি অক্ষে জমির যোগান কিউএল বা এর হচ্ছে ল্যান্ড ভূমির যোগান, জিরো বা মূল বিন্দু এখানে। আর লম্বক হচ্ছে রেন্ট বা খাজনা, আমাদের লম্বককে রেন্ট বা খাজনা আর দ্বারা আর হচ্ছে রেন্ট সংক্ষেপে আর দ্বারা নির্দেশ করা হয়েছে। আর Q0S হচ্ছে জমি যোগান রেখা, অর্থাৎ অস্থিতিস্থাপক যোগান। জমি যোগান অস্থিতিস্থাপক কেন? জমি হচ্ছে প্রকৃতির দান, আমরা চাইলেই জমির যোগান বৃদ্ধি করতে পারি না। ডিডি হচ্ছে জমির এখানে চাহিদা রেখা, নিট বা অর্থনৈতিক খাজনা, নিট বা অর্থনৈতিক খাজনা, দেখো চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ এবং লম্বক্ষে খাজনা নির্দেশ করা হয়েছে এবং SQ0 হচ্ছে সম্পূর্ণ জমির সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখা এবং ডিডি হচ্ছে জমির চাহিদা রেখা। চিত্র এখন আমরা বলতে পারি চিত্র অনুযায়ী যদি জমির যোগান R1A, এখানে দেখা যাচ্ছে জমি যোগান R1A আছে, জমির যোগান এখানে জমি যোগান আছে R1A, কিন্তু জমির চাহিদা আছে কতটুকু? এখানে চাহিদা আছে R1B পরিমাণ, অর্থাৎ যেটা আমাদের চাহিদার ডিডি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখাটি হচ্ছে আমাদের জমির চাহিদা রেখা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জমির চাহিদা রেখার ডিডি, কিন্তু চাহিদার পরিমাণ আছে OQ0 SQ0, জমির যোগানের ক্ষেত্রে চাহিদা আছে R1B পরিমাণ জমির চাহিদা, কিন্তু জমির যোগান আছে কতটুকু? R1A পরিমাণ। তাহলে AB পরিমাণ চাহিদা থাকা সত্ত্বেও চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, কারণ জমির যোগান সীমাবদ্ধ, জমির যোগান বৃদ্ধি করা যায় না, জমি হচ্ছে প্রকৃতির দান। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখানে যোগান যদি R1D অপেক্ষা চাহিদা, এখানে যোগান R1, আবার এভাবে দেখা যাচ্ছে খাজনা চাহিদা বেশি, এখানে R1A হচ্ছে জমির চাহিদা, কিন্তু এখানে জমির যোগান বেশি R1B, অর্থাৎ AB পরিমাণ যোগান বেশি আছে। এখন জমির
খাজনা যদি বৃদ্ধি পায় অর্থাৎ তাহলে দেখা যাবে জমির দাম বৃদ্ধি পেলে R1 থেকে R0-তে হলে এখানে E0 বিন্দুতে জমির চাহিদা রেখা DD এবং যোগান রেখা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখা SQ0 E0 বিন্দুতে সমান, অর্থাৎ এখানে ভারসাম্য অর্জিত। এখানে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে জমির যোগান ও চাহিদা পরস্পর সমান বিধায় নিট বা অর্থনৈতিক খাজনা সৃষ্টি হয় কতটুকু? OR0 পরিমাণে অর্থনৈতিক খাজনা এখানে সৃষ্টি হয় E0 বিন্দুতে, অর্থাৎ এখানে OR0 পরিমাণ অর্থনৈতিক খাজনা সৃষ্টি হয়। কিন্তু দেখা যায় যে সুতরাং এই নিট বা অর্থনৈতিক খাজনা হচ্ছে কি মোট খাজনা বিয়োগ, অর্থাৎ মোট খাজনা যতটুকু আছে এখানে আমাদের মোট খাজনা আছে এখানে ORTDQ0 পরিমাণ। এখান থেকে যদি আমাদের OR0 E0 কে অর্থাৎ শুধুমাত্র জমি ব্যবহারের জন্য যে খাজনাটুকু দেওয়া হয়েছে বা ওটাকে বলা হয় নিট খাজনা বা অর্থনৈতিক বা বিশুদ্ধ খাজনা বিয়োগ করা হয়, তাহলে আমরা মোট খাজনা থেকে যদি মূলধন নিয়োগের সুদ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, তারপর মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা বাদ দেওয়া হয়, তাহলে থাকে কি শুধু জমি ব্যবহারের জন্য বা ব্যবহারের বিনিময়ে প্রদত্ত অর্থ বা জমির বিশুদ্ধ খাজনা ওটুকুই। তাহলে আমরা একটা উদাহরণের সাথে এবার বুঝিয়ে দিব। মনে করি খাজনা হিসেবে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ 1000 টাকা। এক্ষেত্রে জমি ব্যবহারের জন্য প্রদত্ত অর্থের পরিমাণ 200 টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ 150 টাকা, প্রাপ্তিযোগ্য মজুরি 150 টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর 200 টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা 300 টাকা। এক্ষেত্রে মোট খাজনা কত হবে? 1000 টাকা। কীভাবে আমরা পাবো মোট খাজনা 1000 টাকা? এই সবগুলোকে যোগ করে পেলাম, মোট খাজনা 1000 টাকা। তার নিট খাজনা কীভাবে পাবো? মোট খাজনা আমাদের 1000 টাকা, একটু আমি বলেছি। নিট খাজনা 1000 টাকা বিয়োগ নিট খাজনা কীভাবে পাওয়া যাবে? নিট খাজনা উদাহরণটা যে বললাম একটু আগে সমান 1000 হলো আমাদের মোট খাজনা বিয়োগ, অর্থাৎ আমরা কি চিত্রটা মুছে ফেলি। দেখো নিট খাজনা পাওয়া যাবে 1000 টাকা বিয়োগ হবে আমাদের প্রথম কি মূলধনের, অর্থাৎ এখানে জমির অর্থের পরিমাণ। দেখো এখানে আমাদের প্রথমে আছে বিনিয়োগের সুদ বাবদ, মূলধন বিনিয়োগ সুদ বাবদ 150 টাকা যোগ, তারপর আছে কি বলেছিলাম প্রাপ্তিযোগ্য মজুরির পরিমাণ 150 টাকা, মূলধনের সুদ বাবদ হলো 200 টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মালিকের মুনাফার পরিমাণ হচ্ছে 300 টাকা। এগুলো সব যোগ করে যেটা হবে 1000 থেকে আমরা মোট খাজনা থেকে বিয়োগ দিব। এখানে দেখা যায় যে কত আসে? 300, 300, 600, 800 আসে, বিয়োগ 800 টাকা। টাকা। এই 200 টাকা হচ্ছে শুধুমাত্র জমি ব্যবহারের জন্য মালিককে প্রদত্ত যে অর্থ দেওয়া চুক্তি অনুসারে, এটাই হচ্ছে আমাদের নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা, এখানে 200 টাকা। এবার আলোচনা করব মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য কি। মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য। নিট খাজনার মধ্যে পার্থক্য কলমের কালি বোধ হয় ফুরিয়ে গেছে, হালকা লেখা হচ্ছে। এবার আলোচনা করব মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য কি। ডিফারেন্স বিটুইন গ্রোস রেন্ট অ্যান্ড নেট রেন্ট। মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য প্রথমে আমরা বলব কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সর্বসাকুল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে বলা হয় মোট খাজনা। আর নিট খাজনা অর্থনীতির শুধু অস্থিতিস্থাপক উপকরণ বা উপাদান জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে বলা হয় নিট খাজনা। তারপর আনুষঙ্গিক উপাদান মোট খাজনা। মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক উপাদান অন্তর্ভুক্ত থাকে, যেমন সুদ, মজুরি এবং ঝুঁকি
কর, মুনাফা এগুলো থাকে। যেমন এখানে একটু আগে লিখেছিলাম যে মোট খাজনা ছিল 1000 টাকা। ওই 1000 টাকার মধ্যে ছিল মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, তারপর ছিল মুনাফা ছিল, আর সরকারকে প্রদত্ত কর ছিল, এগুলো ছিল। এই সব ছিল নিট খাজনার আনুষঙ্গিক, মোট খাজনার আনুষঙ্গিক উপাদান। কিন্তু নিট খাজনা বা অর্থনৈতিক খাজনার মধ্যে শুধুমাত্র জমি ব্যবহারের দামই অন্তর্ভুক্ত থাকে। তাহলে সূত্রগত দিক থেকে বলতে পারি মোট খাজনা ইজ ইকুয়াল টু হবে নিট খাজনা যোগ আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশ, অর্থাৎ সুদ, মজুরি, মুনাফা, কর এগুলো। আর নিট খাজনার সমান হবে সূত্রটা মোট খাজনা বিয়োগ মূলধনের সুদ, শ্রমের মজুরি, সংগঠনের মুনাফা এগুলো অংশ হিসেবে মোট খাজনা হলো খাজনা হিসেবে প্রাপ্ত সর্বমোট অর্থ। আর নিট খাজনা হচ্ছে মূলত খাজনার অংশ মাত্র, মোট খাজনার অংশ মাত্র নিট খাজনা। এরপর দেখো পার্থক্যের বিষয় পরিধি। মোট খাজনার পরিধি অনেক বিস্তৃত, কিন্তু নিট খাজনার পরিধি ক্ষুদ্রতর বা সংকুচিত বলতে পারি আমরা। হিসাব নির্ণয়ের ক্ষেত্রে মোট খাজনার হিসাব নির্ণয় অনেক সহজ, কিন্তু নিট খাজনার হিসাব নির্ণয় অনেক জটিল। অস্তিত্বের দিক থেকে মোট খাজনার মধ্যে নিট খাজনার অস্তিত্ব বিদ্যমান থাকে, কিন্তু নিট খাজনার মধ্যে মোট খাজনার অস্তিত্ব বিদ্যমান থাকে না। চুক্তিভিত্তিক বনাম ব্যবহৃত খাজনা। মোট খাজনা চুক্তিভিত্তিক নির্ধারিত হয়, আর অর্থনীতিতে খাজনা বলতে নিট খাজনাকে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে মনে করি মোট খাজনা আমাদের 100 টাকা একটু আগে দিয়েছিলাম, পক্ষান্তরে নিট খাজনা ছিল আমাদের মোট খাজনার মধ্যে যে 1000 টাকার মধ্যে ছিল যে মূলধনের সুদ, মজুরি 150 টাকা, কর বাবদ 200 টাকা, মুনাফা 300 টাকা, এগুলো যোগ করে 1000 বিয়োগ 800 অর্থাৎ সমান 200 টাকা পেয়েছিলাম জমি ব্যবহারের জন্য মোট খাজনা। এভাবে আমরা মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি। এবার আসো অনুপার্জিত আয় বা আনআর্নড ইনকাম কাকে বলে। অনুপার্জিত আয় বা আনআর্নড ইনকাম, এটা হচ্ছে 8ম অধ্যায় মোট খাজনা। অনুপার্জিত আয় বা আনআর্নড ইনকাম, আয় বা আনআর্নড ইনকাম এবার দেখো অনুপার্জিত আয় বা আনআর্নড ইনকাম হচ্ছে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অত্যধিক বৃদ্ধি পায়। এক্ষেত্রে জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম ছাড়া বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় অর্জন করে তাকে বলা হয় অনুপার্জিত বা আনআর্নড ইনকাম। আবার খেয়াল করো, দেশের লোকসংখ্যা বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অত্যধিক বৃদ্ধি পেলে এক্ষেত্রে জমির মালিককে কোনো পরিশ্রম ছাড়া বা কোনো অর্থ বিনিয়োগ ছাড়া যে অতিরিক্ত আয় উপার্জন করে তাকে বলা হয় আনআর্নড ইনকাম বা অনুপার্জিত আয়। তাহলে অর্থনীতিবিদ চ্যাপম্যান এর মতে সামাজিক অগ্রগতি বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে অনুপার্জিত আয় বলে। আবার অর্থনীতিবিদ হেনরি জর্জ এর মতে প্রোগ্রেস অ্যান্ড পভার্টি গ্রন্থে এ সম্পর্কে ধারণা দেন যে সমাজের প্রগতির ফলে যেহেতু এই আয়ের সৃষ্টি, তাই এ ধরনের আয় সরকারের প্রাপ্য এবং সরকার কর ধার্য করে এর আয় গ্রহণ করা উচিত। তাহলে আমরা বলতে পারি নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন, অর্থাৎ নিজের প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন অন্য কোনো কারণে জমির দাম বাড়লে মালিকের অতিরিক্ত যে আয় হয় তাকে বলা হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় সৃষ্টির কারণ আছে। যে সকল কারণে অনুপার্জিত আয় সৃষ্টি হয় সেগুলো হলো জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির চাহিদা বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট এলাকায় জমির দাম বেড়ে যায়, তখন জমির মালিক বিনা পরিশ্রমে বিনা বিনিয়োগে অতিরিক্ত আয় করে থাকে, ওই আয়টাকেই বলা হয় অনুপার্জিত আয়। তারপর প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়। এ কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বৃদ্ধি পাওয়ায় সেখানে জমির দাম বৃদ্ধি পায়। স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায়
পরে যদি উক্ত এলাকায় উন্নয়ন সাধন ঘটে, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয়, তবে সেখানে জমির দাম বেড়ে যায়। নতুন এলাকায় শহর গড়ে উঠলে বা প্রসারিত হলে সেই এলাকায় জমির দাম বেড়ে যায়। প্রাকৃতিক কারণে যেমন জমিতে পলি পড়ে, অর্থাৎ অনেক সময় পলি মাটিতে পড়ে জমি উর্বর হয়ে যায়, তখন দেখা যায় উর্বর শক্তি বৃদ্ধির ফলেও অনাবাদি জমি চাষের উপযোগী হয়ে পড়ে, তখন ওই জমির দাম বৃদ্ধি পায়। কোনো এলাকায় শিল্পের স্থানীয়করণ হলে উক্ত এলাকায় জমির দাম বেড়ে যায়। এভাবে দেখা যায় যে জমির মালিক বিনা পরিশ্রমে এবং বিনা বিনিয়োগে যে অতিরিক্ত আয় উপার্জন করে তাকে বলা হয় অনুপার্জিত আয়। এবার চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে অনুপার্জিত আয় কাকে বলে ব্যাখ্যা করে দেখাবো বা বিশ্লেষণ করে বোঝাবো। এস হচ্ছে জমির যোগান রেখা এবং ও কিউ এল হচ্ছে জমির পরিমাণ। জমির পরিমাণ দুই অক্ষে লম্ব অক্ষে জমির দাম নির্দেশ করা হয়েছে। এখানে B1 equal to AR1, এর হচ্ছে এভারেজ রেন্ট, B2 হচ্ছে AR2 এ বিন্দু আর বি বিন্দু। এখানে P0, এখানে P1, P হচ্ছে দাম, P0, P1। দেখো এবার চিত্রের সাহায্যে দেখাচ্ছি। এবার চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ কিউএল দ্বারা নির্দেশ করা হয়েছে। এসএস হচ্ছে জমির সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগানের পরিমাণ, আর ওপিতে বা লম্বকে জমির দাম নির্দেশ করা হয়েছে। D1 আর D2 হচ্ছে জমির চাহিদা রেখা, D1 হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, D2 হচ্ছে পরিবর্তিত চাহিদা রেখা। এখন খেয়াল করো, এসএস হচ্ছে জমির যোগান স্থির। এখন D1 ইকুয়াল টু AR1, অর্থাৎ প্রাথমিক চাহিদা রেখা বা গড় আয় রেখা। AR হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়। D1 ইকুয়াল টু AR1 বা এভারেজ রেভিনিউ, গড় আয়, প্রাথমিক গড় আয়। D2 হচ্ছে পরিবর্তিত চাহিদা রেখা এবং AR2 হচ্ছে এভারেজ রেভিনিউ 2, অর্থাৎ পরিবর্তিত গড় আয় রেখা। এখন আমরা দেখতে পাচ্ছি চিত্র হলো 8.5 বইয়ের। দেখো এখানে জমির পরিমাণ আছে আমাদের কত, এখানে একটু যে পয়েন্টগুলো বললাম, জনসংখ্যা বৃদ্ধি, তারপর এলাকার উন্নয়ন, শিল্পের স্থানীয়করণ, তারপর শহর গড়ে ওঠা নতুন এলাকায়, প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে এবং রাস্তাঘাটের উন্নয়নের ফলে দেখা যায় জমির দাম বৃদ্ধি পেলে তখন জনসংখ্যার চাহিদা, জমির চাহিদা তো বৃদ্ধি পায় না, তখন জমির দাম বৃদ্ধি পেয়ে যখন OP0 থেকে OP1 হলো, তখন দেখা গেল যে জমির মালিক বিনা বিনিয়োগে এবং বিনা পরিশ্রমে সে অতিরিক্ত যে আয় উপার্জন করলো সেটা হচ্ছে আমাদের অনুপার্জিত বা আনআর্নড ইনকাম। এখানে দেখা যাচ্ছে যে জমির চাহিদা বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে প্রাথমিক চাহিদা রেখা D1 এর পরিবর্তে D2 তে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ জমিতে দেখা যায় যে এখানে অনুপার্জিত আয় সৃষ্টি হয়েছে। P0 P1 AB পরিমাণ জমি এখানে অতিরিক্ত আয়
সৃষ্টি হয়েছে এইটুকু পরিমাণে, কারণ জমির দাম বৃদ্ধি পাওয়ার কারণে বা এলাকার উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নতির কারণে বিনা পরিশ্রমে মালিক কোনো অর্থ বিনিয়োগ না করে বিনা পরিশ্রম দিয়ে অতিরিক্ত আয় উপার্জন করে, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। এখানে P0 P1 AB পরিমাণ হচ্ছে আমাদের অনুপার্জিত আয়। তাহলে এখানে ঢাকা, যেমন ঢাকার অদূরে নিকুঞ্জ আছে, উত্তরা, ডালাস সিটি, বসুন্ধরা মডেল টাউন, এর উপশহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বর্তমানে অনেক জেলা ও উপজেলা শহরে সরকারি ও বেসরকারি উদ্যোগের স্থাপনের ফলে তার আশেপাশে জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে শহরের সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে উক্ত এলাকাগুলোতে জমির মালিকের অনেক আয় বেড়ে যাবে। এর ফলে দেখা যাবে যে অতিরিক্ত আয় সৃষ্টি হবে। এটাই হচ্ছে আমাদের অনুপার্জিত আয়। এবার আসো খাজনা নির্ধারণ, অর্থাৎ খাজনা নির্ধারণ লক্ষ্যে দুটি তত্ত্ব প্রচলিত আছে, একটা হলো রিকার্ডোর খাজনা তত্ত্ব আর একটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। আজকে আমি তোমাদের পড়াবো রিকার্ডোর খাজনা তত্ত্ব বা রিকার্ডোর খাজনা তত্ত্ব কাকে বলে। এবার পড়াবো রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বা রিকার্ড ভিত্তি প্রথমে সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস এর জনসংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে অধ্যাপক ডেভিড রিকার্ডো তার খাজনা তত্ত্বটি প্রকাশ করেন। অর্থাৎ সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে ডেভিড রিকার্ডো তাঁর খাজনা তত্ত্বটি প্রকাশ করেন। এখন খাজনা তত্ত্বের মূল উৎস কী? ইংল্যান্ডের প্রখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এ খাজনা সম্পর্কে যে মত প্রকাশ করেন তাই তার নামানুসারে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট নামে পরিচিতি লাভ করে। এবার রিকার্ডোর খাজনা তত্ত্বের ভাষ্য বা মূল বক্তব্য বলবো তোমাদেরকে। খাজনা সম্পর্কে ডেভিড রিকার্ডো বলেন, খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির মালিক আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে প্রদান করে। অর্থাৎ জমিকে আদি ও অক্ষয় শক্তি বলা হয়েছে যে ভূমি প্রকৃতির দান, সেই আদিকাল থেকেই ভূমি ব্যবহার করে আসছে ভূমির মালিকরা। অক্ষয় শক্তি আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে বলা হয় খাজনা। রিকার্ডোর মতে তিনি মনে করেন চাহিদার তুলনায় জমির যোগানের স্বল্পতার কারণে খাজনার উদ্ভব হয় এবং প্রকৃতির কৃপণতা এই খাজনার জন্য দায়ী। অর্থাৎ এখানে প্রকৃতির কৃপণতা বলা হয়েছে ইকোনমিক্সের ভাষায়। এখানে রিকার্ডোর বক্তব্য বিশ্লেষণ করে ডব্লিউ নিকলসন বলেন, মোট উৎপাদন হতে সকল খরচ বাদ দিয়ে উৎপাদক যে উদ্বৃত্ত সৃষ্টি করতে সক্ষম হয় তাকেই অর্থনীতিতে খাজনা বলে অভিহিত করা হয়। এই অর্থে খাজনা শব্দটি শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বস্তুত সকল উপকরণের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব বিদ্যমান থাকে বলে ডব্লিউ নিকলসন মন্তব্য করেন। এবার ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব কতগুলো অনুমিত শর্তের উপর বা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে বা প্রতিষ্ঠিত। এই শর্তগুলো হলো: 1 নম্বর শর্ত, সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগান সীমাবদ্ধ। অর্থাৎ এখানে রিকার্ডো সময় বেশি নেই। সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগান সীমাবদ্ধ। 2 নম্বর হচ্ছে জমি প্রকৃতি প্রদত্ত বলে এর যোগান দাম নেই। অর্থাৎ জমি আল্লাহ প্রদত্ত দান বলে এর যোগান দাম নেই, রিকার্ডো মনে করেন। 2 নম্বর হচ্ছে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকরী হয়। জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতার পার্থক্য রয়েছে। 5 নম্বর জমির মান, মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। এবার রিকার্ডো খাজনা তত্ত্বের বিশ্লেষণ আলোচনা করব।
রিকার্ডো বলেন খাজনা হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এ ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকেই নির্দেশ করেন। তার মতে সব জমির উর্বরা শক্তি সমান নয়। এক্ষেত্রে আমরা বাস্তবও দেখতে পাই যে সব জমির উর্বরা শক্তি সমান নয়, কোনোটা বেশি উর্বর, কোনোটা নিকৃষ্ট, কোনোটা উৎকৃষ্ট, কোনোটা আবাদি, কোনোটা অনাবাদি। এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পার্থক্যের উপরই খাজনা নির্ভর করে। রিকার্ডোর মতে যে জমি উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান হয় সেরূপ জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি হিসেবে আখ্যায়িত করেন বা বলে। অর্থাৎ যে জমিতে উৎপাদন খরচ এবং আয় পরস্পর সমান সেই জমিকে তিনি খাজনাবিহীন বা প্রান্তিক জমি হিসেবে তিনি তো করেছেন বা বলেছেন। সুতরাং বিভিন্ন প্রকার জমির উর্বরা শক্তির পার্থক্যের কারণেই খাজনার সৃষ্টি হয় বা উদ্ভব হয় বলে ডেভিড রিকার্ডো মন্তব্য করেছেন বা অভিহিত করেছেন। তাহলে উৎপাদকের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত প্রাপ্তিকে এখানে খাজনা বলে অভিহিত করেছেন। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি খাজনা কাকে, ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্বটি। মনে করি উর্বরা শক্তির ভিত্তিতে জমিকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমিকে আমরা এ ধরে নিব জ্যামিতিক ব্যাখ্যা যখন দেব, দ্বিতীয় শ্রেণীর জমিকে আমরা বি এবং তৃতীয় শ্রেণীর জমিকে সি হিসেবে ধরবো। এখন আলোচনা করছি প্রথম ও দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জমি। মনে করি প্রতিটি জমিতে চাষ করতে খরচ হয় 400 টাকা খরচ। এই 3 শ্রেণীর জমিতে যদি চাষ করতে 400 টাকা খরচ হয় এবং উৎপাদনের পরিমাণ হলো যথাক্রমে 30, 25 এবং 20 একক এবং উৎপাদিত পণ্যের বাজার মূল্য যথাক্রমে 600 টাকা, 500 টাকা ও 400 টাকা ডেভিড রিকার্ডোর ভাষায়। এখন এক্ষেত্রে 2 শ্রেণীর জমিতে উদ্বৃত্ত সৃষ্টি হবে। যেমন আমি একটা তালিকার সাথে বা ছকের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে খাজনার উৎপত্তি কিভাবে হয়। রিকার্ডোর ভাষ্য মতে খাজনার উৎপত্তি বিশেষ আমাধা দেখো এখানে জমির প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী জমি দেখো এটা প্রথম শ্রেণীর জমিতে জমির আয়তন হলো 1 একর। জমির আয়তন এটা উপরে লিখি। এখানে উপরে জমির আয়তন একর। দেখো উৎপাদনের পরিমাণ এখানে উৎপাদনের পরিমাণ উৎপাদনের বাজার মূল্য, কালি শেষ হয়ে গেছে মেবি টাকায়। এখানে উৎপাদন ব্যয় আর খাজনা। উৎপাদন ব্যয় খাজনা। দেখো এখানে উৎপাদনের পরিমাণ আছে 30 একক
20 একক, সরি 30, 25, তারপর 20 একক। এখন দেখো উৎপাদন খরচ কত বলেছি, প্রতি একক জমির উৎপাদন খরচ 400 টাকা। প্রতি ক্ষেত্রে হবে উৎপাদন ব্যয় 400 টাকা বলেছি প্রতি ক্ষেত্রে। প্রথম শ্রেণীর জমিতে উৎপাদন ব্যয় 400, দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদন ব্যয় 400, আর প্রথম উৎপাদন বাজার মূল্য এখানে আছে 600 টাকা প্রথম শ্রেণী থেকে, 600 টাকা দ্বিতীয় শ্রেণী থেকে, 500 টাকা তৃতীয় শ্রেণী থেকে, 400 টাকা। এখন দেখো প্রথম শ্রেণীর 600 টাকার উৎপাদন ব্যয় 400 আর 600 বাজার মূল্য, তাহলে লাভ কত, 200 টাকা, বিয়োগফল 200। এই 200 টাকা হলো খাজনা। আর দ্বিতীয় শ্রেণীর জমি থেকে 500 বিয়োগ 400, 100 টাকা। কিন্তু তৃতীয় শ্রেণীতে জমিতে আয় ব্যয় সমান উৎপাদন খরচ যা আয় হলো এখানে 400, তাহলে এখানে কোনো শূন্য হবে, অর্থাৎ এখানে কোনো খাজনা নেই। কারোর মতে যে জমিতে আয় ব্যয় পরস্পর সমান হয় সেই জমিকে খাজনাবিহীন জমি বলা হয়। কিন্তু আমরা বাস্তবে কি এরকম খাজনাবিহীন জমি, যে জমিতে ফসল হয় না সেই জমির খাজনা সরকারকে দিতে এরকম কি আছে? বাস্তবে কিন্তু এরকম নেই। অনাবাদি আবাদি সব জমির খাজনা দিতে হয়, পরিশোধ করতে হয় এখানে। তাহলে আমরা এখানে প্রথম শ্রেণীর জমির যে খাজনা পরিমাণ 200 টাকা, দ্বিতীয় শ্রেণীর 100 টাকা এবং তৃতীয় শ্রেণীর জমি শূন্য, অর্থাৎ খাজনা এখানে নেই। এইটা আগামী ক্লাসে চিত্রের সাহায্যে রিকার্ডোর খাজনা তত্ত্বটি বিশ্লেষণ করব। আজকে এখানে সময় শেষ। থ্যাঙ্কস অল।